হৃদয়ের আগুনে সাবিনা ইয়াসমিন পর্ব ১। গল্পের সকল দৃশ্য কাল্পনিক। বহরমপুরের সকালগুলো অন্যরকম। নরম রোদ, গাছের পাতার ফাঁক দিয়ে আলো, আর ধীরগতির শহর, যেন সবাই নিজের মতো করে বাঁচে। সামিরা প্রতিদিনের মতো আজও বারান্দায় দাঁড়িয়েছিল। ফর্সা মুখ, মায়াবী চোখ, কিন্তু চোখে ছিল এক অন্যরকমের শূন্যতা। সে বাড়িতেই থাকে। কলেজ শেষ করলেও কোথাও যাওয়া আসা খুব কম। বাড়ির ভেতরের পুরো পৃথিবী। হঠাৎ নিচে একটা গাড়ির শব্দ। সামিরা, একটু নিচে আয় মা ডাকে। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই ধাক্কা। একজনের সাথে সজোরে মুখোমুখি ধাক্কা খেলো। সরি, একসাথে দুজনেই মুখে শব্দ করে বেরিয়ে এলো। সামিরা চোখ তুলে তাকায়। ছেলেটা সুদর্শন অতিরিক্ত। চোখে এমন একটা গম্ভীরতা, তা তাকালে আটকে যেতে হয়। রাগী ভাব, অথচ মুখে অদ্ভুত শান্তি। অয়ন। সে নিজেও থমকে গেল। এই মেয়েটার চোখ কেন যেন অচেনা হয়েও চেনা লাগছে। কয়েক সেকেন্ড নীরবতা। অয়ন কড়া গলায় বলল, খেয়াল করে হাঁটবে। সামিরা শান্ত স্বরে উত্তর দিল, আপনিও। কথা শেষ, কিন্তু চোখ দুটো যেন আরও কিছু বলতে চাইছিল। অয়ন পাশ কাটিয়ে চলে গেল। সামিরা তার মা মায়া মল্লিকের কাছে গিয়ে বলল, আম্মা, ছেলেটাকে? তার মা কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, কোন ছেলে? সামিরা ধীরে বলল, ওই যে একটু আগে যিনি সিঁড়িতে ধাক্কা খেলেন। মায়া মল্লিক মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখে একরকমের অদ্ভুত ভাব, যেন এই প্রশ্নটাই তিনি আশা করছিলেন। আবার ভয়ও পাচ্ছিলেন। ও তোমার বড় আব্বুর ছেলে, অবশেষে বললেন তিনি। অয়ন কলকাতা থেকে এসেছে, কিছুদিন থেকে আবার কলকাতায় চলে যাবে। সামিরা চমকে উঠল। স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, বড় চাচার ছেলে? অথচ নামটা কখনো শোনা হয়নি কেন? তুমি তখন ছোট ছিলে, তাই তোমার কিছু মনে নেই। অনেক বছর পর এসেছে। মায়া মল্লিক সংক্ষেপে উত্তর দিলেন। তারপর আর কথা বাড়ালেন না। সামিরা বুঝতে পারল, মায়ের এই নীরবতার ভেতরে কিছু একটা আছে, যেটা তিনি এখনও বলতে চান না। সে নিজের ঘরে ফিরে এলো। জানলার ধারে দাঁড়িয়ে বাইরে তাকালো। নিচে যে গাড়িটা দাঁড়িয়ে, অয়ন ফোনে কথা বলছে। মুখটা এখনও গম্ভীর, কণ্ঠস্বর পরিষ্কার কিন্তু শান্ত। কেন যেন বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো। না, এটা কোনো ভালো লাগা নয়, বরং অচেনা একটা টান, যেটা ব্যাখ্যা নেই। সামিরা নিজেকে সামলায়, নিজেকে বলল, এত ভাবার কি আছে, বড় আব্বুর ছেলে তো। ঠিক তখনই সামিরার হাতে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে রিমি। কিরে, আজ এত চুপচাপ কেন? সামিরা হেসে বলল, কিছু না, অতিথি এসেছে। ও, কে এসেছে? বড় আব্বুর ছেলে। তোর চাচাতো ভাই আছে, কখনো তো বলিসনি। আমিও তো আজকেই জেনেছি। আচ্ছা, দেখতে কেমন? বেশ সুন্দর, বেশ সুদর্শন। কিরে, প্রেমে টেমে পড়লি নাকি? সামিরা লজ্জা পেতে পেতে ফোনটা কেটে দিল। ডিনারের সময় অয়ন টেবিলে বসে খাচ্ছিল। তার মা সাবিলা মল্লিক অয়নের সাথে হালকা আলাপ করছিলেন। কতদিন ধরে কলকাতায় থাকছিস? মায়ের কণ্ঠের উষ্ণতা। কিন্তু সামিরার চোখ পড়ল অয়নের মুখে। গম্ভীরতা এখনও আছে। কিছুদিন থাকবো, তারপর আবার ফিরতে হবে। সামিরা মনে মনে ভাবল, এতদিন পরে এসে আবার চলে যাবে। ডিনারের সময় ছোট আব্বু আর ছোট মা অয়নের সাথে গল্প করছিলেন হাসি মুখে। সামিরা বুঝল, অয়নের পরিবারের খুবই স্বাভাবিকভাবে মিশেছে, কিন্তু সামিরাকে কোনো পাত্তা দিল না, এমনকি তাকালোও না। রাত 8টা বাজে। সামিরা প্রতিদিনই এই সময় ছাদে যায়। আজও তাই ব্যতিক্রম নয়। সে ছাদের দিকে পা বাড়ায়। সে সিঁড়িতে এসে দেখে অয়ন সে সিঁড়িতে এসে দেখে যে অয়ন ভাইয়া ছাদে দোলনায় বসে আছে। সামিরা মনে মনে ভাবল, কেন যে এলাম। তার খুব নার্ভাস লাগছে। সে যেন ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। সে যেই ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও। পর্ব 2। সামিরা ধীরে ধীরে ছাদের শেষ সিঁড়ি দিয়ে উঠল। চাঁদের আলো দেখা যাচ্ছে। অয়ন দোলনায় বসে আছে, হাত দুটি বাঁধানো, চোখে তার গম্ভীরতা। সামিরার মন হঠাৎ দ্রুত ধক করে উঠল। কেন এলাম, মনে মনে বলল, কিন্তু পা থামাতে পারল না। পেছন থেকে অয়নের কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও। সামিরা থামল। হালকা হেসে ছোট্ট ঠাট্টা করে বলল, আপনি ভয় দেখালেন? অয়ন মুচকি হেসে বললেন, আমি তো শুধু বললাম সাবধান হতে। ছাত্রা একটু বিপজ্জনক। সামিরা চোখ বোলাতে বোলাতে হাসল। বিপজ্জনক বলে কি আমি ভয় পেয়ে যাব? অয়ন হালকা কণ্ঠে বলল, না, তুমি শুধু তোমাকে ধরে রাখার জন্য। সামিরার গাল লজ্জায় লাল হয়ে গেল। ধরে রাখার জন্য? আমি তো ছোট মেয়ে নই। অয়ন হেসে বলল, আমি জানি, কিন্তু মনটা অচেনা, তাই একটু সতর্কতা। সামিরা হাত নেড়ে বলল, ঠিক আছে, সতর্ক থাকবো। কিন্তু তবে আপনি আমাকে ভয় দেখালেন, মনে রাখবেন। একটু নীরবতা নেমে এলো। চাঁদের আলো, হালকা বাতাস, আর দুজনের মৃদু হাসি, সব মিলিয়ে ছাদের ছোট্ট জগৎ যেন আলাদা হয়ে উঠল। সামিরা জিজ্ঞেস করল, আপনি কলকাতা থেকে এসেছেন তাই না? অয়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ।
এতদিন পর ফিরে আসা কেমন লাগছে? অয়ন একটু ভেবে বলল, বড় শহরের পর শান্ত শহরটা অনেক শান্তি, তবে কিছুটা অচেনা। সামিরা খুনসুটি ভরা চোখে হেসে বলল, অচেনা মানে মানুষের মতো আগ্রহী কেউ হয়তো আছে? অয়ন হেসে বলল, হয়তো বা নয়, হয়তো না নয়, তবে তুমি নিশ্চয়ই কিছু রহস্যময়। সেই মুহূর্তে বাতাসের সেই মুহূর্তে বাতাসে হালকা স্পর্শ, চাঁদের নরম আলো আর দুজনের হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত সম্পর্কের সূচনা যেন হতে গেল। ও কেউ না জানলেও ছাদের ওই ছোট দেওয়ালটা জানে, তারা দুজনে একটি নতুন অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে আছে। দোলনাটা হালকা দুলছিল, চাঁদের আলোয় ছাদের ছায়াগুলো নরম হয়ে গেল। সামিরা দোলনার একপাশে দাঁড়িয়ে, অয়ন বসে, দুজনের মাঝখানে অল্প দূরত্ব, কিন্তু নীরবতা সেই দূরত্ব যেন মুছে যাচ্ছে। অয়ন জিজ্ঞেস করলো, তুমি এখানে প্রতিদিন আসো? সামিরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই সময়টা ছাদটা আমার সবচেয়ে আপন জায়গা। একলা? সামিরা হেসে বলল, একলা নয়, নিজের সাথে। অয়ন একটু অবাক হয়ে তাকায়, তারপর ধীরে বলল, ভালো কথা বলো তুমি। সামিরা হেসে ফেলল, আপনিও কম নয়। প্রথম দেখা তো খুব রাগী মনে হয়েছিল। অয়ন হেসে মাথা চুলকায়। কয়েক সেকেন্ড সে তাকিয়ে রইল সামিরার দিকে। আবার নীরবতা, কিন্তু এবার নীরবতাটা অস্বস্তিকর নয়, বরং আরামদায়ক। দূরে কোথাও টিভির শব্দ, কোথাও কুকুরের ডাক, আর ছাদের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ সামিরা বলল, গান শুনবেন? অয়ন একটু অবাক হয়ে বলল, সরি, সামিরা বললেন, গান শোনাবেন? অয়ন একটু অবাক হয়ে বলল, এখন? এখন শুনতে ভালো লাগে। অয়ন মুচকি হেসে দোলনা থেকে উঠে দাঁড়ালেন। আমার গিটার ছাড়া গান অসম্পূর্ণ। সামিরা শুধু বলল, আচ্ছা, তাহলে নিয়ে আসুন। অয়ন সিঁড়ি দিয়ে নেমে গেল। ছাদটা আবার হঠাৎ ফাঁকা হয়ে গেল। চাঁদের আলো আগের মতোই আছে, দোলনাটা আগের মতোই দুলছে, কিন্তু অয়নের উপস্থিতিটা অদ্ভুত, অসম্ভব রকম টের পাচ্ছে। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরও সময়। সামিরা দোলনার পাশে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছে, এত দেরি কেন? গিটার আনতে এত সময় লাগে নাকি?